হাসপাতালের অপারেশন থিয়েটারের বাইরে দাঁড়িয়ে আছে নাজিবা, চোখ মুখে মলিন বিষণ্ণতা। শাড়ির মধ্যে রক্ত ছিটিয়ে আছে, তার উপর গরম জ্যাকেট জড়ানো। জনাব ইসমাইলকে জড়িয়ে ধরে বিলাপ করে কান্না করছেন মিসেস ফেরদৌসি। একমাত্র ছেলের সঙ্গে এই কি হল? আকবর সকলের বিষণ্ণময় চেহারা দেখে কাউকে চাপ দেওয়ার চেষ্টা করল না। সে একলা হাতে হাসপাতালের যত ফর্মালিটিস আছে সব সামলে নিচ্ছে। কিন্তু সেও মনে মন বন্ধুর অসুস্থ দশার জন্য কষ্টে ভুগছে। কষ্ট দেখানো সাধ্য নেই বলে ফর্মালিটিস পূর্ণ করার পর এক কোণায় দাঁড়িয়ে পরিবারের মলিন চিন্তিত চেহারার দিকে তাকিয়ে আছে। 31st নাইট বুঝি বিপদ নিয়ে হাজির হয়েছে। রাতের বোধহয় 2টার সময় চলছে। অপারেশন থিয়েটারে আফরাজকে নেওয়া হলো। 2 ঘণ্টা পার হয়ে গিয়েছে, অথচ তার অবস্থা সম্বন্ধে এখনও সকলের অজানা রয়ে গেল। হঠাৎ দরজা খোলার শব্দে সকলের দৃষ্টি দরজার দিকে পড়ল। সামনে নার্সকে বের হতে দেখে সকলে আগ্রহী দৃষ্টিতে তাকায়। কিন্তু নার্স তরজর করে এসেই বলে, আপনাদের মধ্যে এ পজিটিভ ব্লাড গ্রুপ কার আছে? আকবর সঙ্গে সঙ্গে বলে, জি সিস, আমার ব্লাড গ্রুপ এ পজিটিভ, আমাকে বলুন। দেখুন, আপনাদের পেশেন্টের কন্ডিশন অনেক ক্রিটিক্যাল, তার 2 ব্যাগ রক্ত লাগবে, আসুন আপনি। সকলের কৌতূহলী মুখশ্রী পুনরায় মলিন হয়ে গেল। আকবর তাদের দিকে এক পলক চেয়ে নার্সের পিছু পিছু গেল। নাজিবা নিঃশব্দে কাঁদছে, যার আওয়াজ কারো কানেও ঠেকছে না। জনাব ইসমাইল বৌমার দিকে বিরক্তির দৃষ্টিতে চেয়ে মুখ ফিরিয়ে নিলেন। তার বিবেক তাকে বলছে তার ছেলের এই অবস্থার জন্য একমাত্র এই মেয়েই দায়ী, তাও পুনরায় এই মেয়েই। মিসেস ফেরদৌসি কান্নাময় সুরে বিলাপ করে বলছেন, বলছিলাম এই মেয়েটা অপয়া, মুখ পুড়ে, আমার ছেলে আফরাজের সঙ্গে থাকলেই তাকে মেরে দেবে বলেছিলাম না আপনাকে? দেখছেন, খুশি তো এবার? আমার ছেলেটাকে জীবন মৃত্যুর মাঝে ঠেলে দিলেন আপনারা। আর আপনি আম্মা, আপনি না আপনার নাতিকে বেশি ভালোবাসেন? তাই বুঝি তার গলায় এই অপয়া মেয়েকে ঝুলিয়ে মরণের দিন দেখাচ্ছেন? বৌমার কথায় খাদিজা বেগম শান্ত দৃষ্টিতে তার দিকে তাকান। ছেলের অসুস্থতায় মায়ের আর্তনাদ এত বছর পর দেখে হৃদয়ের স্পন্দন অনুভব করছেন তিনি। গম্ভীর মুখ করে নাতো বইয়ের দিকে তাকান। নাজিবাও শান্ত নেই, সকলের তুচ্ছতা ছিল তা তাকে ভেঙে গুড়িয়ে দিচ্ছে। সে যত নিজেকে শক্ত করতে চাইছে তত সে দুর্বল হয়ে পড়ছে। না পারতে সে দাদি শাশুড়ির দিকে তাকায়, অন্তত এই আশায় তার দাদি শাশুড়ি তার প্রতি সদয় হোক। কিন্তু কিছু মুহূর্ত পর তার আশা নিরাশায় পরিণত হল। খাদিজা বেগম লাঠি ঠকঠক করে নাজিবার সামনে এসে দাঁড়িয়ে যান। নাজিবা মলিন মুখে দাদি শাশুড়ির দিকে চেয়ে ম্লান কণ্ঠে আওড়ায়, প্লিজ দাদি, আপনিও আমায় তাড়িয়ে দিয়েন না। আপনার নাতিকে ছাড়া আমি বাঁচব না গো দাদি, খুব ভালোবাসি তাকে, প্লিজ দাদি। ফুপিয়ে ওঠে মেয়েটা। খাদিজা বেগমের চোখ থেকেও পানি পড়তে লাগল। তবুও তিনি এতে বিন্দুমাত্র ভ্রুক্ষেপ করলেন না। কোমলভাবে নাজিবার বাহু চেপে ধরে সিটের বসা থেকে দাঁড় করিয়ে নেন। নাজিবার শরীর কান্নার কারণে মৃদু মৃদু কাঁপছে। খাদিজা বেগম কিঞ্চিত মুহূর্ত নাতো বউকে পরখ করলেন। এই মুখর্ষির মানবীকে তিনি নিজ ইচ্ছায় একমাত্র নাতির সঙ্গে বিয়ে করিয়েছিলেন। আজ এমনও দিন এলো যে মেয়েটাকে তার নিজ হাতে বের করে দিতে হচ্ছে। নাজিবাকে অপারেশন থিয়েটারের রুম থেকে কিছুটা দূরে সরিয়ে এনে বলেন, দেখো না তো বউ, তুমি কয়েকদিনের জন্য আমার ফার্ম হাউসে চলে যাও। ফার্ম হাউসের ঠিকানা সম্পর্কে তোমার চিন্তা করতে হবে না, আমি কল করে ড্রাইভারকে রেডি করে নেব। সে ড্রাইভার গাড়ি নিয়ে বাইরেই আছে, তাকে বলবো ভালো মতো যাতে তোমাকে পৌঁছে দেয়। ওখানে গেলেও অন্তত নিজেকে দূরে রেখে সকলের মনে জায়গা করতে পারবে। আমি জানি স্ত্রী হিসাবে তোমার মনে কি চলছে, কিন্তু এই সময়টা তোমার জন্য খারাপ, তাই কয়েকদিন ফার্ম হাউসে চলে যাও, সব ঠিক হলে তোমাকে নিয়ে আসবো। দাদি শাশুড়ির কথায় নাজিবার হৃদয় থেকে বড় বোঝা নেমে গেল। তৎক্ষণাৎ দাদিকে জড়িয়ে ধরে বলে, দাদি বিশ্বাস করুন, আমি নিজেও বুঝিনি ওই সময় আসলে ঘটলটা কি। আমি আর উনি। খাদিজা বেগম তাড়াহুড়ো করে বলেন, না না তবু এখন কিছু বলো না, তোমাকে রাতে ফোন দেব তখন বলিও, এখন সঠিক টাইম নয়। দাদির কথায় নাজিবা বলতে গিয়েও পারল না, সত্যটা জানা যে খুব জরুরি। কিন্তু পরিবেশের প্রতিক্রিয়ায় সেও মানতে বাধ্য। অতএব দাদির সালাম নিয়ে বেরিয়ে যেতে গিয়েও থেমে যায়। পিছু মোড়ে চায় চোখে অপারেশন থিয়েটারের দিকে তাকায়। আফরাজকে ছেড়ে যেতে মোটেও ইচ্ছে করছে না তার। অবিচ্ছিন্ন মনকে কোনো মতে বুঝ দিয়ে দাদি শাশুড়ির কথা মেনে ফার্ম হাউস যাওয়ার জন্য বেরিয়ে গেল। খাদিজা বেগম ঠোঁট কামড়ে চেয়ে রইলেন। চোখ থেকে 1-2 ফুটো পানি গাল ভেদ করে ঝরে গেল। চোখ মুছে তিনি নাজিবার যাওয়ার দিকে তাকিয়ে বলেন, আমাকে মাফ করে দিও না তো বউ, তোমাকে ভীষণ পছন্দ ছিল আমার, কিন্তু নাতি আমার বংশের একমাত্র উত্তরাধিকারী, তার শূন্যতায় তো জায়গাটা খালি রয়ে যাবে। তার যেন ক্ষতি না হয় সে ব্যবস্থা করতেই তোমাকে ফার্ম হাউসে পাঠানো। ওখান থেকে তুমি তোমার আসল গন্তব্যে পৌঁছে যাবে, এরপর আর কারো কোনো অভিযোগ থাকবে না। সাবাস মেরে শের, তোর শুট তো একদম বরাবর হয়েছে, কোনো এপার ওপর অব্দি হয়নি, এর জন্য তোদেরকে পুরস্কার দেওয়া উচিত। জনাব দাহাব এহসান গান শুটার দুজনকে ইঙ্গিত ধরে কথাগুলো বললেন। তিনি হেঁটে দেওয়ালের কাছে আসলেন। দেওয়ালে টাঙানো ছুরি থেকে 2টা ছুরি হাতে লুকিয়ে নেন, যা কারো চোখে না পড়লেও জনাব লিয়াকতের চোখে ঠিকই ধরা পড়েছে। মনে মন তিনি আতঙ্ক বোধ করছেন। তার শ্বশুর কি কারণে ছুরি হাতে নিল তা একটু হলেও আজ করতে পেরেছেন। ঢোক গিলে রুমের এক কোনায় গিয়ে দাঁড়ান। দাহাব এহসান আয়নার মধ্যে দুজনের প্রতিফলিত রূপের দিকে চেয়ে হিংস্র হয়ে উঠলেন।
দ্রুত এসে দুজনের শরীরে দাঁত বসিয়ে চেপে ধরে বার কয়েক ছুরি দিয়ে আঘাত করলেন। একেবারে মৃত্যুর কোলে ঢলে পড়ে তারা। তাদের শরীরে রক্ত চুষে খেয়ে নেন তিনি। জনাব লিয়াকত এরূপ বিবশ দৃশ্য দেখে সহ্য করতে পারলেন না। তৎক্ষণাৎ রুম থেকে বেরিয়ে যান। পাবলিক ওয়াশরুমে ঢুকে বমি করে ফ্রেশ হয়ে নেন। মিসেস হিয়া বাবার রুমের ধারে কাছেও গেলেন না, কেননা লোক দুটার আওয়াজ তিনি ভালোই শুনতে পেয়েছেন। তিনি জানেন তার বাবা সত্যপ্রকাশে না আসার জন্য তাদের খেয়ে ফেলেছেন, তাই তিনি আর নিজেকে দরদি সাজালেন না। স্বামীকে দেখে চিন্তিত মুখভঙ্গি নিয়ে সামনে দাঁড়িয়ে যান। লিয়াকত স্ত্রীর দিকে ভুরু নাচিয়ে বলেন, কি এখন কি লেকচার দিতে আসছো? শুনেন না, আজকে সকালে আপনি কল ধরছিলেন না বলে আমি মনে মনে চিন্তায় পড়ে গিয়েছিলাম, আর এখন তাবাস্সুমকে কলে পাচ্ছি না। আপনার কল না হয় রিং হয়েছিল, কিন্তু তাবাস্সুমের কলে তো রিংই হচ্ছে না। আমাদের মেয়েটার খোঁজ করে দেখুন না। বাবাকেও বলে লাভ নেই, উনি কখনো আমাদের চিন্তা করেননি। সারাক্ষণ সম্পদ আর কামনা লালসার মাঝে ডুবে মরা পুরুষ তিনি। কি বলছো? তাবাস্সুম ফোন ধরছে না? কথাটা আগে কেন জানাওনি? ওহ খোদা, না জানি মেয়েটা কোথায় আছে। জনাব লিয়াকত তৎক্ষণাৎ শার্ট পরে বাসার থেকে বেরিয়ে যান। মিসেস হিয়া পায়চারি করতে থাকেন। তিনিও ক্লান্ত নিজের বাবার এসব কর্মে, কিন্তু তিনিও বা কী করতে পারবেন? সবটা লোভে পড়ে করলেন, এখন প্রায়শ্চিত্ত করতে চাইলেও রেহাই পাচ্ছেন না। হঠাৎ ফোনে কল চলে আসায় তিনি কলটি রিসিভ করেন। অপর পাশের লোকটি বলেন, ম্যাম, আপনি যে নার্সকে বেঁধে রাখতে বলেছিলেন, আমরা বেঁধে রেখেছিলাম, কিন্তু গত পরশু সেই নার্সকে দাহাব স্যার নিজের সঙ্গে নিয়ে গিয়েছেন। কথাটি শুনে দাঁতে দাঁত চেপে নিজেকে নিয়ন্ত্রণ করলেন মিসেস হিয়া। ঠিক আছে, অ্যামাউন্ট পাঠিয়ে দিচ্ছি বলেই তিনি কল রেখে দিলেন। অপর পাশের লোকটি আর এসবের খবর রাখল না। সে তার পাওনা পেল, মানে তার কাজ শেষ। মিসেস হিয়া দ্রুত পায়ে হেঁটে বাবার রুমের সামনে আসলেন। ভদ্রতার খাতিরে দরজায় নক করলেন। দাহাব এহসান শব্দ শুনেও অশোনা করলেন। মিসেস হিয়া উত্তর না পেয়ে স্বেচ্ছায় ঢুকে পড়লেন। সামনে দেখে অবাক, তার বাবা ফোনের মধ্যে অস্থির হয়ে কি যেন টাইপিং করছেন। তিনি সচ্ছল পায়ে এগিয়ে সাড়া দেন। দাহাব এহসান টাইপিং শেষে রুম কাঁপিয়ে হাসতে লাগলেন। তার হাসিতে যেন অমূল্য রত্ন হাসিল করার মতো খুশি উপচে পড়ছে। মিসেস হিয়া বাবার পাগলামিপনায় ব্যাঘাত ঘটিয়ে বলেন, আপনার কি হয়েছে বাবা? এভাবে উল্লাস কেন করছেন? এমন ভাব ধরলেন যেন নাজিবাকে হাত করতে পেরেছেন। শেষ কথায় খুব তাচ্ছিল্যতা প্রকাশ করলেন তিনি। দাহাব এহসান বুঝতে পারলেন, তবুও মুখশ্রী জুড়ে যে হাসি তা বিলীন হতে দিলেন না। তিনি মেয়ের দিকে তাকিয়ে বলেন, আজ যাই বল না কেন মা, আমি ভীষণ খুশি। মুরগি নিজে আমার খামারে আসবে, এর চেয়ে খুশি আর কি হতে পারে আমার জন্য? মিসেস হিয়া তার বাবার কথা বুঝলেন না। পুনরায় প্রশ্ন করতে নিলে দাহাব এহসান চোখ রাঙানি দিলেন। রুমের থেকে বেরিয়ে যেতে হাতে ইশারা করলেন। মিসেস হিয়া অপমানিত বোধ করলেন, ক্ষোভ চেপে রুম থেকে বেরিয়ে যান। আহ দোস্ত, আমি এখানে, বিবিজান কোথায়? তাকে কেন দেখছি না? এই আকবর, বল না সবাই এভাবে চুপ করে আছে কেন? আম্মা, আপনি বলুন তো, মেয়েটা হুট করে কোথায় উধাও হয়ে গেল? ছেলের কথায় কী বলবেন ভেবে পাচ্ছেন না মিসেস ফেরদৌসি। মাত্রই ছেলেকে কেবিনে শিফট করা হয়েছে। জ্ঞান ফিরতেই নাজিবার কথা জিজ্ঞেস করে চলেছে। শাশুড়ির সাথে যাওয়ার পর মেয়েটার চিহ্নটুকু আর হাসপাতালে নজরে এলো না। জনাব ইসমাইল বিরক্তসূচক গলায় বলেন, বাবা, এখন শান্ত হও। এত ভাবছিস কেন? হবে হয়তো কোথাও। তুই আস্তে ধীরে কথা বল। এত হাইপার হলে তোর বুকে ব্যথা লাগবে। এটা তো আলহামদুলিল্লাহ আল্লাহর মেহেরবানি বলে বুলেট তোর বুক ভেদ করেনি, না হলে তোর জীবন তো হুমকির মাঝে ঝুলে যেত। এই যে এখন সুস্থ স্বাভাবিকভাবে কথা বলছিস না, এটাও সম্ভব হয়েছে দীর্ঘ 5 ঘণ্টা পর। জানিস তোর মা আর দাদির মধ্যে কি অবস্থা হয়েছিল? কান্নায় তাদের চেহারার দিকে তাকানো যাচ্ছিল না। সেখানে তুই সামান্য একটা মেয়ের ব্যাপারে কথা বলতে বলতে হাইপার হয়ে যাচ্ছিস। তোর কাছে মেয়েটা এখন বড় হয়ে গেল, আমাদের কি তোর চোখে পড়ে না? তোর ছোটকালেও ওই মেয়ের কারণে জীবন সংকটে পড়েছিল। আজ দেখ, আজ তো একদম তোকে হাসপাতালের বেডে শুয়ে ছাড়ল সে। তোর মায়ের কথাই আমার মান্য করা উচিত ছিল, কিন্তু ভেবেছিলাম তোর বউ হয়েছে আর বিপদ হবে না কোনো। এই তো দেখি মেয়েটা নিজেই বিপদ, তোর জীবনে এসে আবারও জীবন সংকটে ফেলে দিল। এমন মেয়েকে তুই তালাক দিবি? আজ আমি তোর বাবা বলছি, তালাক দিবি, বুঝতে পেরেছিস? বাকরুদ্ধ হয়ে বাবার দিকে চেয়ে রইল আফরাজ। তার কান ঝালাপালা হয়ে গেছে। পরিবারের চোখে মুখে কোথাও তার বউয়ের জন্য এক বিন্দু পরিমাণ ভালোবাসা পরিলক্ষ্য হচ্ছে না। যা লক্ষ্য হচ্ছে তা শুধুমাত্র ঘৃণা, বিরক্তি, ক্ষোভ। আকবর অসহায় চোখে বন্ধুর দিকে তাকালো। আফরাজ সকলের মুখভঙ্গি দেখে বুঝতে পারল তারা সত্য না জেনেই মেয়েটাকে দূরে সরিয়ে দিল। সে বুকের উপর হাত রেখে শুয়ে পড়ল। এখন বসে থেকে সবার কথা শুনে তার শ্বাস আটকে আসছে। সে কোনো মতে তার বাঁ হাত দিয়ে আকবরের হাত চেপে ধরল। বন্ধুর হাত ধরার কারণ ভালোই বুঝতে পারল সে। আকুতি ভরা দৃষ্টিতে আকবরের
দিকে তাকায় আফরাজ। তার চোখের চাহনি বলে দিচ্ছে সে যেন নাজিবার খোঁজ নিয়ে আসে জলদি, না হলে সে শ্বাস আটকে মারা যাবে। আকবর সকলের চোখের আড়ালে আফরাজকে আশ্বাস দিল। আফরাজ তার মুখ থেকে এ মুহূর্তে কড়া কথা বের করতে পারছে না, কেননা নাজিবা যে নেই সেটা বাবার কথার দ্বারা বেশ বুঝতে পেরেছে। চোখ বুজে বুকের উপর হাত রেখে মনে মন বলে, বিবিজান প্লিজ প্লিজ ফিরে এসো। মিসেস ফেরদৌসির কান্না থেমে গিয়েছে বহুক্ষণ হবে। তিনি ছেলের নিরর্থক বিড়বিড় করা কথা শুনতে না পেলেও এতটুকু বুঝতে পেরেছেন ছেলে তার বউকে নিয়ে বিলাপ করছে। ছেলের দিক থেকে মুখ ফিরিয়ে স্বামীর দিকে তাকান। জনাব ইসমাইল দেখেও অদেখা করলেন, নীরবে রুম থেকে বেরিয়ে যান। মিসেস ফেরদৌসি ছেলের হাত ছুঁয়ে বলেন, বাবা ছাড় না এসব, একটা মেয়ের জন্য তুই আমাদের মাঝে দেওয়াল তৈরি করছিস। ওই মেয়ের চেয়েও বেটার একজনকে তোর স্ত্রী হিসেবে হাজির করব আমি, তুই শুধু। আম্মু, আপনি কি আব্বুকে ছাড়তে পারবেন? আস্তাক ফিরুল্লাহ বাবা, এই কথা মুখেও আনিস না। আমি কেন তোর বাবাকে ছাড়ব? সে কি কখনো আমাকে ঠকিয়েছে যে আমার থেকে তাকে ছাড়তে হবে? তোর বাবাকে বিয়ের পর থেকে ভালোবেসেছি, সেই ভালোবাসা মৃত্যুর আগ পর্যন্ত অবধারিত থাকবে। কথাটি শুনে তার ছেলের হাসল আফরাজ। চোখ খুলে মায়ের দিকে তাকিয়ে নির্লিপ্ত গলায় বলে, আম্মু, আমি জিজ্ঞেস করছেন না কেন আমি ওই মেয়েটার জন্য পাগলামি করছি? ভেবে নিন, আপনি আব্বুকে যে উদ্দেশ্যে ছাড়তে পারবেন না, আমিও একই কারণে তাকে ছাড়তে পারব না। তবে হ্যাঁ, এক কথা অবশ্য বলতে পারি, আপনি যদি আমার বিয়ের সময় এদেশে থাকতেন, তখন ছাড়ার কথা বললেই আমি ছেড়ে দিতাম। কিন্তু এখন সে আমার প্রাণের সাথে মিশে গেছে, তার প্রতিটা পদক্ষেপে আমার কদম আবশ্যক। আপনি জানেন তার ব্যাপারে সব তথ্য আমি বের করে নিয়েছি। সেদিন রুমে আপনাকে অর্ধেক অতীত বলেছিলাম, এবার শোনেন তার পুরো অতীত। মিসেস ফেরদৌসিকে অতীতের টানা কথা বলে দেয় আফরাজ। সবটা শুনো তিনি প্রথমেই তিরস্কার জানান দাহাবেসানকে। অতপর অনুতপ্ত কণ্ঠে ছেলের হাত আঁকড়ে ধরে বলেন, বাবারে, তুই চিন্তা করিস না, সবটা তো বাবাকে বলবো, তিনি বুঝতে পারবেন। মায়ের কথার বিপরীতে নীরবে চোখ বুজে নেয় আফরাজ। তার শরীরে একরাশ ক্লান্তি এসে ভর পড়েছে। মিসেস ফেরদৌসি মুখ মলিন করে ছেলের পাশ থেকে উঠে কেবিনের বাহিরে চলে গেল। জনাব ইসমাইল করিডরে দাঁড়িয়ে বাহিরের দৃশ্য লক্ষ্য করছেন। পাশে কারো উপস্থিতি টের পেয়ে মলিন কণ্ঠে জিজ্ঞেস করলেন, বাবারা কি সন্তানের খারাপ যায় কখনো? আমি কি তোমার স্বামী হওয়ার যোগ্যতা রাখিনি? হয়তো আমি ছেলের চাওয়াটা অস্বীকার করছি, তাই বলে এতটা ঘৃণা নিয়ে বলার তো দরকার ছিল না। শুনেন, আপনি মন খারাপ করিয়েন না প্লিজ। আফরাজের অবস্থা দেখেছেন তো? মেয়েটা আমাদের ছেলের জীবন কেড়ে নেয়নি, বরং তাকে নতুন জীবন দিয়েছে। আমি জানি আপনি শুনেছেন আপনার ছেলে কি কি বলেছে। আপনার ছায়া দরজার বাহিরে আর চোখে দেখতে পেয়েছিলাম। বউ নাজিবাকে নিয়ে আসা উচিত। চলো দেখি ও কোথায়। স্বামীর কথায় মাথা নাড়লেন মিসেস ফেরদৌসি। তারা দুজনে বের হতে গেলে পথ আটকে দাঁড়ান খাদিজা বেগম। তিনি ঢোক গিলে শক্ত গলায় বলেন, কোনো দরকার নেই সেই মেয়ের খোঁজ করার। তাকে আমি চিরজীবনের জন্য পাঠিয়ে দিয়েছি, সে আর কখনো ফিরবে না, তার কথা ভুলে যাও। থমকে গেলেন জনাব ইসমাইল আর তার স্ত্রী। মায়ের কথায় প্রশ্নাতীত গলায় বলেন, কি বলছেন আপনি এসব আম্মা? নাজিবা আপনার পছন্দের মেয়ে, নাতবউ না? তবে হঠাৎ কি হল যে বলছেন দরকার নেই? বৌমাও বা কোথায়? আপনি না তাকে আপনার সঙ্গে নিয়ে গিয়েছেন? খাদিজা বেগম দীর্ঘশ্বাস ফেলে বলেন, তাকে তার আসল জায়গায় পাঠিয়েছি। ধপ করে কিছু একটা শব্দে তারা পিছু মোড়ে তাকায়। আফরাজকে চোখ বড় বড় করে স্তব্ধ দৃষ্টিতে তাকিয়ে থাকতে দেখে তারা ভয় পেয়ে যান। তার চেয়েও বিবশ দৃশ্য হল, আফরাজের বুকের দিকে ব্যান্ডেজ লাল হয়ে ভিজে যাচ্ছে। সে মাত্রাতিরিক্ত বিস্ময়ে নীরব হয়ে মাটিতে বসে গিয়েছে। ছেলের এরূপ দেখে মনে মন আতঙ্কিত বোধ করছেন জনাব ইসমাইল আর তার স্ত্রী। খাদিজা বেগম নাতির দিকে অবাক দৃষ্টিতে তাকিয়ে রইলেন। তিনি ভেবে পাচ্ছেন না, এই কি সেই ছেলে যে বিয়ে করিয়েছি বলে তার দাদির সাথে কথা অবধি বলতে চায়নি, আর এখন তিনি নিজে দূরে করতে চাইছেন। তাতে বাধা দিচ্ছে সে স্বয়ং তার নাতি। তিনি নাতির কাছে যেতে গেলে ভাঙচুরের শব্দে এক কোণায় দাঁড়িয়ে যান। আফরাজের শরীরে যেন কোনো অশরীরই ভর করেছে। ছেলেটা উম্মাদের মতো আশপাশের জিনিস ভাঙচুর করছে। তার আগুন চোখ দেখে ডক্টর নার্স ভয়ে পিছিয়ে আছে। আকবর বাহিরে গিয়েছিল ওষুধপত্র আনতে।
কিন্তু আফরাজের বরাদ্দকৃত কেবিনের বাহির থেকে ভাঙচুরের শব্দে সে থমকে যায়। তৎক্ষণাৎ ছুটে বন্ধুর কাছে গেল। ওষুধপত্র নার্সের হাতে দিয়ে তার কাছ থেকে ঘুমের একটা ইঞ্জেকশন রেডি করে দিতে বলে। নার্স তার কথা মতো রেডি করে আকবরের হাতে দিল। আফরাজ চিল্লিয়ে বারংবার বলে যাচ্ছে তার বিবিজানকে এনে দিতে, কিন্তু কেউ ভয়ে মুখ খুলতে পারছেন না। জনাব ইসমাইলকে আঁকড়ে ধরে রইলেন মিসেস ফেরদৌসী। তিনি ছেলের পরিণতি দেখে ভুপাচ্ছেন। খাদিজা বেগম মাথায় হাত ধরে বসে আছেন সিটের মধ্যে। তিনি বুঝতে পেরেছেন নাতবউকে দূরে সরানো মোটেও উচিত হয়নি। আকবর ইঞ্জেকশন কোনো মতে আফরাজের কাঁধে চুবিয়ে দেয়। আফরাজের হাত পা ক্রমশ অচল হয়ে পড়ে, ঢলে পড়ে আকবরের কাঁধে। সে তার বন্ধুর ভার ধরে কেবিনের বেডে শুয়ে দিল। নার্সের দিকে তাকিয়ে জিজ্ঞেস করে, কত ঘন্টার জন্য রেস্টে থাকবে? ধরেন 3 ঘন্টা। তারপর হয়তো উনি আবারও হাইপার হয়ে ভাঙচুর করতে পারেন। নার্স আফরাজের পরিবারের সবার দিকে তাকিয়ে পুনরায় কিছু বলতে নিলেই ডক্টর হাঁপাতে থেকে বলেন, দেখুন স্যারের ওয়াইফ কোথায়, প্লিজ তাকে এখানে হাজির করুন, না হলে দেখবেন স্যারের মেন্টাল কন্ডিশন ক্রিটিক্যাল হয়ে পড়বে। প্লিজ ম্যামকে নিয়ে আসুন। মিসেস ফেরদৌসী শাশুড়ির হাত ধরে কান্নাময় গলায় বলেন, আম্মা, মেয়েটা কোথায়? আপনি তাকে কোথায় পাঠিয়েছেন? প্লিজ বলে দিন না। দেখেন আমার ছেলেটার পাগলামি দশা শুরু করে দিয়েছে। প্লিজ আম্মা, বলুন না কিছু। হাগিসা বেগম চোখে ঝাপসা দেখছেন। জীবনে দুদিকের প্যাচালে পড়ে তিনি দিকবেদিক ভুলে বংশধরা রক্ষার স্বার্থে নাতবউকে এমন স্থানে পাঠিয়েছেন যেখান থেকে তার ফেরা অসম্ভব। নাতবউও টর্চারের ভুক্তভোগী হবে, অথবা হচ্ছেও বোধহয়। সেই ধারণা খাদিজা বেগমের মস্তিষ্ককে প্রচণ্ড অনুশোচনার অনলে পুড়িয়ে ছাড়ল। বৌমাকে কিছু বলার পূর্বেই তিনি বুকে ব্যথা অনুভব করলেন। আম্মাকে অজ্ঞান হতে দেখে জোরে আম্মা বলে ডাকায় জনাব ইসমাইল। তৎক্ষণাৎ মাকে জড়িয়ে ধরে ডক্টর নার্স ডাকলেন। আকবর পুরো পরিবারের বিচ্ছিন্ন বিক্ষিপ্ত দশা দেখে কিংকর্তব্য বিমূঢ় হয়ে পড়ে। কুসুমার অবস্থা কি সেটাও জানার সময় সুযোগ পাচ্ছে না। আফরাজকে হাসপাতালে ভর্তি করানোর সময় কুসুমা উপস্থিত থাকলেও পরিবেশ পরিচিতি বিবেচনায় তাকে কাজের মেয়ের সাথে বাসায় পাঠিয়ে দিয়েছিল। ফোন হাতে নিয়ে কুসুমাকে কল দেয়। সে ফোন হাতে নিয়ে বসেছিল, ভাবছে একবার কল করে জানার চেষ্টা করবে। আশানুরূপ স্বামীর কল পেয়ে খুশি হল। উত্তরে কিছু বলার সুযোগ পেল না। আকবর সবটা খুলে বলে। শুনে কুসুমাও চিন্তিত হয়ে পড়ল। নাজিবা ভাবিকে কোথায় পাঠাতে পারে তাও তার ধারণাতীত। আকবর বউকে সাবধানে থাকতে বলে নাজিবা ভাবির খোঁজ লাগাতে গার্ডস লাগিয়ে দেয়। আফরাজের কাছ থেকে ভাবির অতীত সম্পর্কে জানলেও ভাবি যে হাসপাতালে ভর্তি ছিল এর নাম অজানা রয়ে গেল। খুঁজতে কষ্ট হলেও সে বন্ধুর সুস্থতার খাতিরে হলেও নাজিবাকে খুঁজে বের করবে। অন্যথায় নাজিবা হাত পা ছড়িয়ে চিৎকার করে বলছে, প্লিজ এই ইঞ্জেকশন আমাকে দিয়েন না, আমি অসুস্থ, পাগল নয়, প্লিজ আমাকে যেতে দিন, প্লিজ, আমার আফরাজ অসুস্থ, তার কাছে যেতে দিন, না না প্লিজ। আফরাজকে না দেখে সকলে চিন্তিত হয়ে পড়ে। তাকে ঘুমের মধ্যে রেখেই পরিবারের সদস্যরা নাজিবার খোঁজ করতে ব্যস্ত ছিল। খাদিজা বেগমের আকস্মিক মিনি হার্ট অ্যাটাক হয়েছিল। 3 ঘণ্টা পর তিনি সুস্থতা বোধ করায় ঘুম থেকে সজাগ হয়ে ওঠেন। তখনই মস্তিষ্কে নাতির কথা হানা দিলে তিনি ছটফট করা শুরু করেন। হাতের থেকে সুই খুলে কোনো মতে উঠে বসতে গেলেন। তৎক্ষণাৎ কেবিনে কাজরত নার্স দেখে ফেলে। সে খাদিজা বেগমকে থামালে তিনি করুণ গলায় আওড়ান, আমার ছেলেকে ডাকুন প্লিজ। নার্স তাকে শান্ত করে চিৎকার করে জনাব ইসমাইলকে ডেকে ওঠেন। জনাব ইসমাইল মায়ের কেবিনের বাহিরে পায়চারি করছিলেন। ছেলে হুট করে কোথায় উধাও হয়ে গেল তার খোঁজ চালাতে গার্ডসকে লাগাতার কল করছেন, কিন্তু একটা গার্ডসও কল ধরছে না। আকবরকেও সকাল থেকে চোখে পড়েনি, তারও ফোন বন্ধ দেখাচ্ছে। চিন্তায় প্রেশার যেন বেড়ে যাবে মতো অবস্থা জনাব ইসমাইলের। এই মতো অবস্থায় মায়ের কেবিনে থেকে চিৎকার শুনে দৌড়ে কেবিনের ভেতরে ঢুকে পড়েন। মায়ের জাগ্রত অবস্থা দেখেই খুশি হন তিনি। মায়ের হাত ধরে বলেন, আম্মা, আপনার কি হলো, ছটফট করছেন কেন, কিছু বলবেন? খাদিজা বেগম মাথা নেড়ে তরফরিয়ে বলেন, বেটা, নাতবউকে নিয়ে আয়, তারে ছাড়া আমার নাতি মরে যাইব। শোন, নাতবউকে ফার্ম হাউসে পাঠিয়ে দিয়েছিলাম, কিন্তু এখানে আমায় হুমকিতে ফেলে দিয়েছিল দাহাবে। ওই নাতবউকে তার লগে নিয়ে গেছে। আকবররে বল ফার্ম হাউসে খোঁজ নিতে। মায়ের কথায় থমকে গেলেন জনাব ইসমাইল। তবু আশ্বাস দিলেন তিনি বিষয়টা দেখছেন। মাকে রেস্ট করতে বলে তিনি বেরিয়ে যান। তিনি বের হওয়ার পরপরই কেবিনের ভেতর এক লোক ঢুকে পড়ে। নার্সও কেবিনের মধ্যে ছিল না। খাদিজা বেগমের অবস্থার পরিপ্রেক্ষিতে ডক্টরের কাছে গিয়েছে, অথচ কেবিনের ভেতর লোকটিকে দেখে খাদিজা বেগম আতঙ্কে হাত পা ছড়াছড়ি করে চিৎকার করতে চাইলেন, কিন্তু পারলেন না। তার আগেই লোকটি ইনজেক্ট করে দিল। যেই ইনজেক্টের ফলে খাদিজা বেগমের চোখ জোড়া দিয়ে 2 ফুটো পানি পড়ে চোখ জোড়া বন্ধ হয়ে গেল। লোকটি পৈশাচিক হেসে বেরিয়ে গেলেন। ফোন হাতে নিয়ে কল লাগায়, অপর পাশে কল লাগায় হ্যালো বলে। হ্যাঁ বলো, কাজ হয়েছে?
জি শ্বশুর আব্বা, আপনার কথা মতো খাদিজা বেগমকে অ্যানেস্থেশিয়ার ইঞ্জেকশন দিয়ে ফেলেছি। এখন তিনি এই সুন্দর পৃথিবীতে আর নেই বললেই চলে। দাহাব এহসান শুনে হাসতে লাগলেন। নাজিবার রুমের দিকে তাকিয়ে বলেন, গ্রেট জব। এবার নাজিবা আর আমার পথের কাটায় কেউ রইল না। ও হ্যাঁ, তোমার মেয়েকে মনে হয় আফরাজে ধরে রেখেছিল। তার এক গার্ডকে হাত করে তোমার মেয়েকে ছাড়িয়ে এনেছি। রাস্তার মোড়ের পাশে পুরাতন বাড়িতে বোধহয় তাকে সেবা যত্ন করছে আমার পালিত লোকগুলো। তাদের কাছে গিয়ে দেখে নাও। শ্বশুরের কথা শুনে মেয়ের জন্য জনাব লিয়াকতের মনটা কেঁপে উঠল। তিনি এতদিন কৌশলে সবটা জেনেছিল। তার শ্বশুর খাদিজা বেগমকে মারার জন্য লোক ভাড়া করতে গিয়েও করলেন না। বিপরীতে নিজের মেয়ের জামাইকে বেছে নিলেন। ব্যাপারটা তার স্ত্রীর অজানা। সে ঢোক গেলে তৎক্ষণাৎ বেরিয়ে যায়। তার হাতে দুটো ঘটনা ঘটে গেল। এখন পালাতে পারলেই বাঁচেন তিনি। একে তো আফরাজকে নিহত করার কাজে, তবু আহত হয়েছে ছেলেটা। দ্বিতীয়ত আফরাজের দাদিকে মেরে ফেলার কাজে। মিসেস ফেরদৌসি সবেই হাসপাতালের ভেতর আসলেন। ছেলের নিখোঁজে তার প্রাণ যেন ক্ষয়ে ক্ষয়ে যাচ্ছে। তবু শাশুড়ির সুস্থতাও জরুরি। সেই চিন্তা চেতনায় শাশুড়ির জন্য বাসার থেকে খাবার বানিয়ে এনেছেন তিনি। কেবিনের ভেতর ঢুকে আশপাশে নার্স না দেখে অভিভূত হলেন। শাশুড়ির কাছে গিয়ে দেখলেন চোখজোড়া বন্ধ। তিনি মৃদু হেসে টিফিন বক্সের ঢাকনা সরাতে থেকে বলেন, আম্মা, অনেকক্ষণ ঘুমিয়েছেন, এবার উঠুন তো দেখি। আপনার জন্য খাবার এনেছি। কোনো চিন্তা করিয়েন না, আফরাজকে আমরা পেয়ে যাব। ছেলে আমার সিংহরাজ, তার অগ্নিতাণ্ডবে তো খারাপ লোকদের প্যান্ট ভিজে যায়। আপনি মোটেও চিন্তা করবেন না। আপনার নাতি। কথাটি শেষ করতে পারলেন না। টিফিন বক্স রেখে যেই না শাশুড়ির শরীরে হাত দিলেন, চমকে হাত সরিয়ে নিলেন। হাতজোড়া কেঁপে কেঁপে উঠল যান। ঢোক গিলে পুনরায় শাশুড়ির শরীরে স্পর্শ করলেন। বোবা হয়ে যান তিনি। বাকরুদ্ধ হয়ে শাশুড়ির নিথর শরীরের দিকে চেয়ে রইলেন। দেহটার প্রাণ বুঝি কবেই চলে গেল না ফেরার দেশে। এই শাশুড়ি তো তার অনুপ্রেরণার সর্দারনি ছিলেন, তবে কেমনে একচোটে হারিয়ে গেলেন। চিৎকার করে আম্মা বলে শাশুড়িকে জড়িয়ে ধরলেন তিনি। খাদিজা বেগমের কেবিন থেকে কান্নার চিৎকার শুনে সেই কেবিনের আওতায় নিয়োজিত ডক্টর আর নার্স ছুটে আসলো। ডক্টর জনাব ইসমাইলের স্ত্রীকে কাঁদতে দেখে তৎক্ষণাৎ খাদিজা বেগমের পালস চেক করেন। চমকে নার্সকে জিজ্ঞেস করল, এ কি, তোমরা সবাই কি মরে গেছিলে? একটা পেশেন্ট মারা গেল, তার খবর অবধি জানাও নাই? দুজন নার্স একে অপরের দিকে চাওয়াচাওয়ি করে করুণ গলায় বলে, ডক্টর হাতে অন্য পেশেন্টের কাজ থাকায় যেতে হয়েছিল। বুঝতে পারছি না কেমনে কি হলো। ডক্টরের কথায় মাথা গরম হয়ে গেল মিসেস ফেরদৌসির। তিনি তার কলার চেপে ধরে বলেন, এখনই এর আইডেন্টিফাই করুন, কেন আমার শাশুড়ি মারা গেল। আরে গত রাতেও তো তিনি সুস্থ ছিলেন। সকালে নার্সও বলেছিল মিনি হার্ট অ্যাটাক, তাহলে মারা যাওয়ার কথাই নয়। এখনই আইডেন্টিফাই করুন, না হলে আপনার হাসপাতালের নামে আমি থানায় অভিযোগ দেব। ডক্টর ঘাবড়ে গেলেন। তিনি কাকতি মিনতি করে বলল, দেখেন, আপনি শান্ত হন, আমি আইডেন্টিফাই করে জানাচ্ছি। আপনি প্লিজ পেশেন্টের পুরো পরিবারকে খবর দিন। মিসেস ফেরদৌসি নিজেকে সামলে পিছু মরে। তখন টেবিলে রাখা বক্সগুলো দেখে কান্নায় চোখ ভরে গেল তার। খাবারগুলো খুব আদরের সহিতে শাশুড়ির জন্য এনেছিলেন তিনি। অথচ কি হল? বক্সগুলো নিয়ে হাসপাতালের বাহিরে গরিবের মাঝে বন্টন করে দিলেন। একটা চেয়ারে বসে নীরবে চোখের পানি জড়াতে লাগলেন। 1-1.5 মাসের ব্যবধানে তার পরিবারটা যেন উজাড় হয়ে গেল। নিশ্চিহ্ন প্রাণে তিনি ফুপাতে লাগলেন। তিনি জানেন না কেমনে এ কথা তার স্বামীকে শোনাবেন। স্বামী কথাটি শোনার পর কি আদৌ নিজেকে টিকিয়ে রাখতে পারবেন, নাকি তিনিও গভীরভাবে আহত হয়ে পড়বেন? হঠাৎ মসজিদের মধ্যে আজান দেওয়ায় তিনি সময় দেখলেন, জোহরের ওয়াক্ত শুরু হবে। তিনি আর সহ্য করতে না পেরে নামাজের জন্য হাসপাতালের লেডিজ মসজিদ রুমে ছুটে গেলেন। একমাত্র আল্লাহ ছাড়া আর কেউ পথ দেখানোর নয়। দোস্ত, আমরা ফার্ম হাউসে কি করছিস? আর তুইও বা কেন এই অসুস্থ শরীরে এখানে এসেছিস? ফোনও ধরতে দিচ্ছিস না। হলোটা কি তোর, বলবি? আকবরের লাগাতার প্রশ্ন নীরবে শুনে গেল আফরাজ। তার মাঝে ভ্রুক্ষেপ নেই। সে তার মতো ল্যাপটপ ঘেটে সিসিটিভি কানেক্ট করার চেষ্টা করছে। আকবর বিরক্তির কণ্ঠে কিছু বলতে গিয়েও চুপ হয়ে গেল। তার নজর গেল ল্যাপটপের স্ক্রিনে। সেখানে দেখা যাচ্ছে আফরাজের বেলকানিতে তার শরীরে বুলেট লাগার দৃশ্যটি। সেখানে সুস্পষ্ট দেখা যাচ্ছে রাস্তার বিপরীত পাশে 3 জন লোক। তাদের মধ্যে একজনের হাতে অস্ত্র। সেই বুলেট ছুড়ে দেয়। বাকি দুজনের চেহারা অস্পষ্ট হলেও বুড়ো বয়সী এক লোকের চেহারা স্পষ্ট দেখা যাচ্ছে। আফরাজের শরীরে বুলেট লাগার পরপর তারা বেরিয়ে যায়। এই ফুটেজ পরিবর্তন করে ফার্ম হাউসের ফুটেজ ওপেন করে। সেখানে নাজিবাকে বেঁধে নিয়ে যাওয়ার দৃশ্যটি দেখা গেল। সবটা দেখে 100% নিশ্চিত হল এই কারবার দাহাবের। সেই লোক ভাড়া করে নাজিবাকে নিয়ে গেল। আফরাজ ল্যাপটপটা অফ করে আকবরের দিকে তাকিয়ে বলে, দ্যাটস ইট, তাদের টার্গেট ছিলাম আমি। তাহলে এই কাজ যে দাহাবে হাসানের তা বেশ বুঝতে পেরেছি। এবার হবে সামনাসামনি টক্কর। আমার বিবিজানকে অপহরণ করার শাস্তি কেমন তা এবার টের পাবেন তিনি। ছোটবেলার আফরাজ ভেবেছেন তো আমায়, যে প্রতিবাদ করতে পারে না, যে অচল। সেই আফরাজ কি জিনিস সেটা দেখানোর সময় চলে এসেছে। স্বেচ্ছায় ফোন বের করে দাহাবে হাসানকে কল লাগায়। তিনি আফরাজের কল দেখে মনে মনে ভয় পেলেও নাজিবার দিকে চেয়ে বাঁকা হেসে ফোন রিসিভ করলেন। ছেলেকে তাচ্ছিল্যতা দেখিয়ে বলেন,
কি গো, আমার দাদু ভাইয়ের জামাই গো, বেশি কষ্ট হচ্ছে বুঝি? বউয়ের জন্য মরে জানা হো, বেঁচে থাকতে তো আর তাকে পাবি না। আমি এমন জায়গায় লুকিয়েছি যার সন্ধান অবধি তুই পাবি না। তুই এই চুপ মুরগি, মরার আগে ছটফটে হয়ে যায় বলে যে তোর অবস্থাও তেমনি। শোন বিবিজান আমার, আমাকে চিনিস নাই আগে, যা নালায়েকের বাচ্চা আমার পরিচয় জেনে নে, তারপর ভাবতে থাকিস আমার সাথে কেমনে মুখোমুখি হয়ে লড়াই করবি। কট করে কলটা কেটে দিল আফরাজ। দাহাবে হাসান ফোনের মধ্যে তৎক্ষণাৎ লিয়াকতকে কল দেয়। তর্জর গলায় বলেন, শোন, তুই এই শহর থেকে আপাতত পালিয়ে যা, না হলে আফরাজের হাতে পড়লে কুত্তার মরা মরবি। শাশুড়ির কথায় ঢোক গিলে মাঝ রাস্তায় দাঁড়িয়ে যান তিনি। লেখিকা তামান্না আল রায়ান মেয়ে তার শাশুড়ির কাছে সুস্থ থাকবে সেই আশায় শহরের বাহিরে চলে যাওয়ার জন্য গাড়ি ঘুরিয়ে নেন। আফরাজ তার পরনে শার্ট আর জ্যাকেট পরে নেয়। মানিব্যাগে বিবিজানের ছবির থেকে তাকিয়ে বলে, তুমি চিন্তা করো না বিবিজান, তোমার জামাই তার পুরনো ফর্মে আসতে চলেছে। তোমার তো জানাই নেই, তোমার জামাই ছোট থেকেই জেলাসি প্রকৃতির মানুষ। তোমার সাথে যে যে খারাপ কাজ করতে চাইছে তাদেরকে হাসপাতালের বেডে শুয়ে ছেড়েছি। সেখানে তোমার জীবন হুমকির মধ্যে ফেলা মানুষকে তো হাসপাতালের বেডে নয়, কেয়ামত দেখায় ছাড়ব। মানিব্যাগ পকেটে রেখে রুম থেকে বের হলো আফরাজ। বাঁকা হেসে বলে, অল অফ ইউ গাইজ আর রেডি? ইয়েস স্যার। গার্ডস রেডি দেখে অবাক হলো আকবর। সে প্রশ্নাতীত নজরে তাকায়। আফরাজ হেসে বলে, এভাবে কি দেখছিস? নাকিব মুন্সিফের কথা ভুলে গেলি নাকি? এই গার্ডস তার পাঠানো, আমাদের গার্ডস তো আছেই। কি? নাকিব স্যার কেন গার্ডস পাঠিয়েছে? আফরাজ জবাব দিল না, চোখের ইশারায় যাওয়ার জন্য ইঙ্গিত দেয়। কিন্তু যেতে গিয়েও এক ফোন কলে আফরাজ আর আকবরের হুঁশ উড়ে যাওয়ার মতো হলো। তারা তৎক্ষণাৎ হাসপাতালের উদ্দেশ্যে বের হয়। জনাব ইসমাইল মায়ের আকস্মিক মৃত্যু সত্যে না পেরে জ্ঞানহীন হয়ে হাসপাতালের বেডে পড়ে রইলেন। মিসেস ফেরদৌসি কোথার থেকে কি সামলাবেন বুঝে উঠতে পারছেন না। একের পর এক শোকবার্তা যেন পিছে পড়েছে। তিনি মাথায় হাত চেপে বসে রইলেন। কাঁধে কারো স্পর্শ পেয়ে চোখ তুলে তাকান। ছেলেকে দেখে কান্নাময় গলায় বলেন, বাবারে, তোর দাদি আর নেই। তোর বাবাও শোক সামলাতে না পেরে অজ্ঞান হয়ে গেল। এই বাবা, কি অভিশাপ পড়ল আমার পরিবারের ওপর। জানিস, তোর দাদিকে না কোনো লোক নাকি এসে অ্যানেস্থেসিয়ার ইঞ্জেকশন দিয়েছে। এতে তোর দাদি আজীবনের জন্য চোখ বুজে নিলেন। বাবারে, ওই লোককে ছাড়িস না, যাবজ্জীবন কারাদণ্ড দিস। মায়ের আহাজারির চেয়েও দাদির মৃত্যু আফরাজের রাগের সীমাকে পার করে দিল। দাঁতে দাঁত চেপে বলে, আম্মা, রেডি হয়ে যান, দাদির দাফন কার্য শুরু করতে হবে। মাকে ছেড়ে করিডোরে এসে দাহাবে হাসানকে ফোন দেয়। বেচারা চিন্তায় পায়চারি করছেন। আফরাজের শান্ত কণ্ঠ যেন কোনো তাণ্ডবের ইশারা করছে। ফোন আসায় দেখলেন আফরাজের কল। ঢোক গিলে কল রিসিভ করেন। তোর কেয়ামত দেখার খুব শখ, তাই না? আমার পরিবারকে নিশ্চিহ্ন করার স্পর্ধা করলি। এর পরিণাম খুব ভয়াবহ হবে। এই আফরাজ ফাহিম তার পুরনো ফর্মে ফিরে এসেছে। তোর শাস্তি কেমন ভয়াবহ হবে তুই কল্পনাও করতে পারবি না। জাস্ট ওয়েট অ্যান্ড ওয়াচ। চলবে।